শুধুমাত্র র্যাবের পোশাকটা, সেটাও মানে অত্যন্ত নিয়মান। বাকি দুটো পোশাক তো হুবহু পাকিস্তানের পোশাকের সাথে মেলে। আপনি চাইলে আমি আপনাকে দেখাতেও পারি, আপনার কাছে নিশ্চয়ই আছে। পুলিশ, আনসার এবং র্যাব, এইরকম তিনটা বাহিনী, যে তিনটা বাহিনী ঐতিহ্যবাহী তিনটা বাহিনী, এবং তিনটা বাহিনীর যে পারফরমেন্স বাংলাদেশের, সেটা তো অনেক দীর্ঘ সময়। সেখানে যে পোশাকটি এর মধ্যে এসছে, সে পোশাকটি দেখে প্রথম ধাক্কায় যে দুটো কথা মনে হয়েছে, তার একটি হচ্ছে হঠাৎ করে দেখলাম যে পাকিস্তানের প্রশাসনের পোশাকের সাথে বেশ মিল। এটি যেমন প্রথম একটা ধাক্কা ছিল। তো হঠাৎ মনে হলো যে কিছুদিন আগে পাকিস্তানের একজন এসে বললো যে চাচাতো ভাই না মামাতো ভাই কি জানো। তো পরে মনে হলো যে আগে কিন্তু একান্নবর্তী পরিবারগুলোতে চাচাতো মামাতো খালাতো সকল ভাই বোনদের কিন্তু ম্যাচিং ঈদের কাপড়, রেগুলার পোশাক আশাক বানানো। হঠাৎ আমার মনে হলো যে আমাদের প্রধান উপদেষ্টা সেরকম কিছু মানে ভাবলেন কিনা, বা সেদিকে গেলেন কিনা, বা পাকিস্তান প্রীতির একটা নমুনা কিনা, এটা একটা মনে হলো। আরেকটা মনে হলো যে দেখেন, পুলিশ প্রশাসনের একটা চরিত্র আছে, র্যাবের একটা বৈশিষ্ট্য আছে, আনসারের একটা বৈশিষ্ট্য আছে। পোশাক মানে তো আর শুধু এই পোশাক না। আমরা কিন্তু বলি যে পোশাক হচ্ছে স্থান কাল পাত্র ভেদে পোশাকের একটা বিষয় থাকে, গুরুত্বপূর্ণ এটি। তো সেখানে পুলিশের প্রশাসনিক চরিত্রের সাথে কালারটা কি হওয়া উচিত, র্যাবের প্রশাসনিক চরিত্রের সাথে, আনসারের প্রশাসনিক চরিত্রের সাথে। তো দেখে আসলে হৃদয় বিদারক লাগছিল। তো সবকিছু দেখে টেকে সারাদিনে সকলের অভিব্যক্তি, অ্যাকশন রিয়াকশন দেখে তারপর যে বিষয়টি আমার মাথায় আসলো, বা যেটি আসলে মনে হয় যে আজকের দিনে বাংলাদেশ যেখানে ব্যাংক ফাঁকা, শেয়ার বাজার ফাঁকা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেখানে অর্থনীতি মন্দা, সেখানে এরকম একটা সময়ে হঠাৎ করে 1000 কোটি টাকার টেন্ডার করে পুলিশের পোশাক কেন এত তড়িঘড়ি করে র্যাব, পুলিশ এবং আনসারের পোশাক করতে হবে? অনেকদিন আগ থেকে তো বলা হচ্ছে, আমাদের দেশের, হ্যাঁ, কিন্তু আমি বলছি যে দেশের যে অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে, সেখানে 1000 কোটি টাকার এই যে মানে টেন্ডারটা হলো, অত্যন্ত জরুরি ছিল কিনা বাংলাদেশের জন্য, যেখানে মানুষজন খেতে পাচ্ছে না, টাকা ছাপিয়ে ব্যাংকে মানে অসরকারি টাকা বেতন দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় কি, এখানে বোধহয় দুটো বিষয়। একটি হচ্ছে টেন্ডার। আমরা তো অনেকদিন ধরেই তদবির বাণিজ্য, ঘুষ, অনেক দুর্নীতির কথা শুনছিলাম। তো কোথায় যেন মনে হয় যে 1000 কোটি টাকার এই টেন্ডারের আশেপাশে কিছু যেন একটা দুর্নীতির গন্ধ পাচ্ছি, কোথাও না কোথাও কিছু একটা আছে। আর একটা হচ্ছে আমাদের প্রশাসনের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের কাজের বৈশিষ্ট্য অনুযায়ী পোশাকটি হওয়া উচিত ছিল। আবার আরেকজন উমামা যে সমন্বয়ক, সে তো আরো এক কাঠি বেশি বলেছেন যে গোলাপি রং হলে পুলিশের পোশাক আরো ভালো হতো। তো এটা শুনে টুনে আমার লাস্ট যেটা মনে হলো যে বাংলাদেশটা আসলে কাদের হাতে, মানে কাদের মেধা। তো একটা কথা আছে গ্রাম দেশে, ছাগল দিয়ে কিন্তু হাল চাষ হয় না। ছাগল দিয়ে হাল চাষ হচ্ছে, হাল চাষ এখন হয়, হাল চাষ হয় ছাগল দিয়ে তো চেষ্টা করা যেতে পারে, হয়। আমরা কমেন্টস গুলো একটু এরকম হয় আর কি। জি জি জি, আপনার কাছে কি পাকিস্তানের পোশাক বলে মনে হচ্ছে? পাকিস্তানের কালারের সাথে কি মিল আছে? শুধুমাত্র র্যাবের পোশাকটা, সেটাও মানে অত্যন্ত নিয়মান। বাকি দুটো পোশাক তো হুবহু পাকিস্তানের পোশাকের সাথে মেলে। আপনি চাইলে আমি আপনাকে দেখাতেও পারি, আপনার কাছে নিশ্চয়ই আছে। তো কথা বলি, দেখেন 5ই আগস্টের আগ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 4000-এর মতো আমরা পুলিশ হত্যা দেখেছি। সেগুলোর ভিডিও আছে, ছবি আছে, প্রমাণও পাওয়া যাবে। পুলিশের পক্ষে সেটা খুঁজে বের করা খুব কঠিন কাজ না। তো বাংলাদেশে ধরেন 6 মাস পার হয়ে গেল, একটিও পুলিশ হত্যার জন্য কোন রকমের কোন তথ্য প্রমাণ জাতির সামনে পেশ করা হলো না, এবং পুলিশ হত্যার তদন্ত, বিচার কোনো কিছুই তারা শুরু করলো না। তো যে কাজটা অত্যন্ত জরুরি সেটি না করে পুলিশ প্রশাসনের পোশাক পরিবর্তন করা, এটি আমার কাছে মনে হয় যে অন্য কিছু আছে ভেতরে। এটা দেশ সেবা নয়। কারণ আপনি যে আমরা গত সপ্তাহে 2জন পুলিশের আত্মহত্যা দেখলাম, যেটিকে আত্মহত্যা মনে হয় না কোনোভাবেই।
তো এই যে হত্যার ভিডিওগুলো তো আপনারা সবাই দেখেছেন, আমরা দেখেছি, যেভাবে পুলিশের লাশ দেখানো হয়েছে দেখেছি আমরা। সেই পুলিশদের লিস্ট কোথায়? সেই পুলিশদের পরিবারের কাছে কি আমাদের উপদেষ্টারা গেছেন? সেই পুলিশদের পরিবারের কি খোঁজ খবর নিয়েছেন তারা? না, ওইটা তো বিচার 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত কি হয়েছে সেটা তো বিচার হবে, সেটা তো বিচারই হবে না, এটা তো ইন্ডেমনিটি করা হয়েছে। সো আমাদের নাজমুল হাসান ইন্ডেমনিটি করে তারা তাদের যে নিজস্ব যে বাহিনী, সে বাহিনীকে তারা বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু গতকাল এখন পোশাক দিচ্ছে, এটা তো একটা পোশাক দিচ্ছে, নতুন পোশাক পাবে, এটা ঈদের আনন্দ হবে, এটা তো ভালো। আর হচ্ছে ওই যে মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদেরকে যাদেরকে উত্তীর্ণ হওয়ার পরেও কোটার অভিযোগে স্থগিত করা হয়েছে, সেই বিষয়ে একটু যদি কথা বলেন। জি প্লিজ। কলিমুল্লাহ ভাই যা বলেছেন আমি তার সাথে খুবই একমত। জি, আমি শুধু কিছু যুক্ত করতে চাই। এখন আপা কি আরেকটু জোরে বলবেন? আমার আমরা সাধারণ মানুষ এবার শুনতে পাচ্ছি। গুড জি। তো সাধারণ মানুষ কি হয়, সাধারণ মানুষ আসলে কি কি ঘটছে সেটা দেখে এবং সেটা দিয়ে জুড়ে জুড়ে একটা মালা তৈরি করে। তো সেই জায়গায় থেকে ট্রাম্প প্রশাসনের এই যে অভিষেক হচ্ছে, আবার বাইডেন প্রশাসন বা ইউনূস সাহেবের যে মূল মন্ত্রের জায়গা, যে যারা ছিলেন, যাদের সুতার টানে কাজ করছিলেন বা যাদের এজেন্ডা নিয়ে তিনি এসেছিলেন, তো সেই মানুষগুলো কিন্তু আস্তে আস্তে করে সেই সুতোগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে। তো সেখানে এখন কিন্তু বাইডেন প্রশাসনের বা ক্লিন্টন ফাউন্ডেশনের যে ব্লেসিংটা ছিল সেগুলো এখন নেই, বা সেগুলো থাকার কোনো সম্ভাবনাও আর দেখা যাচ্ছে না। পাশাপাশি চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে যে ধরনের অন্যায়, প্রহসনমূলক মিথ্যা মামলা, গ্রেফতার এবং তার মানবাধিকার লঙ্ঘন, এই সব কিছু মিলিয়ে এই মুহূর্তে যদি আমরা ট্রাম্প প্রশাসনের পুরো প্রশাসনকে দেখি, সেই প্রশাসনে আমার কাছে মনে হয় না যে যে ব্লেসিং নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা এসেছিলেন তার ছিটেফোঁটাও কিছু আছে। তো সেই জায়গায় থেকে তো আসলে তার হাতে কোনো কার্ড নেই, কোনো কিছু নেই। আর বাংলাদেশের রাজনীতিতে তিনি যা করেছেন এখন পর্যন্ত, বা যাদের এজেন্ডা বাস্তবায়ন করতে আমরা দেখছি, বাইডেন প্রশাসন ছাড়াও পাকিস্তানের মদত ছিল, এবং বেসিক্যালি উনি জামাত, হিজবুত তাহরিদের প্রেসক্রিপশনটাই ফলো করছিলেন। তাদের কারণেই তার কিন্তু আজকে ক্ষমতায় আসা। আর সমন্বয়কদের তো ইনোসেন্ট স্টুডেন্ট ভাবার কোনো কারণ নেই, এরা বেশিরভাগই হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, জামাত ইসলাম, শিবির। না, এখন কি তারা স্টুডেন্ট আছে? এখন কি তারা স্টুডেন্ট না, সেটাও নেই। তারা যে স্টুডেন্ট হিসেবে যে ইমেজটা তৈরি করেছিল এবং সাধারণ শিক্ষার্থীদের যে মগজ ধোলাইটা করেছিল, তো সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সে আবেগের সেই পিরিয়ডটা কিন্তু শেষ। এখন কিন্তু সকলের বোধোদয় ঘটেছে, এখন আর সাধারণ শিক্ষার্থীরা কেউ নেই। আর তারপরও মাঝখানে যারা ছিল, যে কথায় কথায় রাজুতে আয়, এখন আর রাজু বলে কিছু নাই, আয় বলেও কিছু নাই, এখন তারাই। এবং তাদেরকেও খুব বেশি রাজুতে আয় বলতেও শোনা যাচ্ছে না। তার মানে তাদের কলকাঠি নাড়বার যে জায়গাগুলো, সেখানে এখন শুধুমাত্র আমাদের দেশের যে সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে, যে জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে, জামাত ইসলাম, হিজবুত তাহরি, হেফাজত, এই মদতগুলোতেই বা পাকিস্তানের মদতটা এখনো রয়েছে, সেই জায়গাটাই আমরা দেখছি। তো আমার কাছে মনে হচ্ছে আজকের দিন পর্যন্ত সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে মাহফুজ আলম মাস্টার মাইন্ড হিসেবে যে স্ট্যাটাসটা দিয়েছে, এটা আমি আরো এক সপ্তাহ আগে আশা করেছিলাম। তো দেরিতে হলো আজকে দিয়েছে, তার মানে এটা হচ্ছে তাদের এই মুহূর্তের অবস্থা। আর এই ধরনের পরিস্থিতি যখন হয়, হ্যাঁ, এটা এই সময় কি হয় যে সবাই চেষ্টা করে যে সব দোষ কি আমার, আমি তো চেষ্টা করেছি। তো এই যে নিজেকে খণ্ডন করার চেষ্টা করা বা নিজেকে ক্লিয়ার করা মানুষের কাছে, সেই সুযোগ তো আর নাই। আমরা তো আসলে জানি কি ঘটেছে, কি ঘটছে বা কি ঘটবে, সেটা তো সাধারণ মানুষ বুঝতেও পারে। তো সেই জন্য মনে হয় যে তাদের ওই জায়গাটা আসলে একদমই নড়বড়ে এখন। হ্যাঁ, পুরনো সবকিছু উনি রিসেট বাটন করতে চান। তো সেখান থেকে শুরু করে যা কিছু উনি মুছে দেওয়ার চেষ্টা করেছেন, 1971 সাল, বঙ্গবন্ধু, সব কিছু করেছেন, কিন্তু শেষ যে কাজটি উনার সময় হয়েছে সেটির কোনো রকমের কোনো
ব্যাখ্যা হতে পারে না। সেটি হচ্ছে উনার 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 উপস্থিতিতেই যেটি ঘটেছে সেটি হচ্ছে যে ঘৃণাস্তম্ভ করা হয়েছে এবং সেখানে বঙ্গবন্ধুর ছবিতে জুতা নিক্ষেপ। তা আমার কাছে মনে হয়েছে যে এর দায়ভার উনাকে নিতে হবে, কারণ একজন রাষ্ট্রপ্রধান যখন প্রথম থেকেই শেষ পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতেই থাকে এবং উনাকে আমরা দেখেছি জয় বাংলা নিষিদ্ধ থেকে শুরু করে ৭ই মার্চের ভাষণ থেকে এই সকল কিছু নিষিদ্ধ করা, বন্ধ করা, এই সকল কিছু মুছে দেয়া, ভাঙচুর, এসব কিছুর পেছনে উনার এক ধরনের সম্মতি আমরা বুঝতে পেরেছি, দেখতে পেরেছি এবং প্রমাণিত। এবং তারপরে যদি একজন শিক্ষিত, একজন ডিসেন্ট মানুষ হিসেবে উনি কিন্তু কোনো একটা প্রতিক্রিয়া হলেও ব্যক্ত করতে পারতেন, উনি কিন্তু সেটিও করেননি। উনি কিন্তু একটা ক্রুদ্ধ মানে প্রতিহিংসা পরায়ণ, মানে উনাকে মনে হয়েছে, আমি আর খারাপ শব্দ ব্যবহার করতে চাই না, এই যে উনি উনার সময়কালে যে ঘৃণাস্তম্ভটি উনি করেছেন, এটি করে উনি নিজেকে বড় করেননি, বঙ্গবন্ধুকে ছোট করতে পারেননি। বঙ্গবন্ধুর আসন তো বঙ্গবন্ধুর জায়গায়, কিন্তু এই কাজগুলোকে পৃষ্ঠপোষকতা করে প্রত্যক্ষ পরোক্ষ সম্মতি দিয়ে তিনি যে অপরাধগুলো করেছেন আইনগতভাবে, উনি অনেকগুলো আইনগত অপরাধ করেছে, সে আইনগত অপরাধগুলোর উনি ফিরে গেলেও হয়তো আসলেন না, কিংবা উনি আবার আসবেন, সময় তো এরকম থাকবেন না, কিন্তু এই বিষয়গুলোর বিচার আইনগতভাবে হতেই হবে। এগুলোর জন্য উনি কোনোদিন জাতির কাছে ক্ষমা পাবেন না, আমরা কোনোদিন ওনাকে ক্ষমা করব না। উনার মৃত্যুর পরেও আমি জানি না কথা বলার জন্য আমার কোনো শাস্তি হবে কিনা, মানে এটা যদি আইনগত বিচার না হয়, মৃত্যুর পরও অন্তত একজন মানুষও যদি পৃথিবীতে বেঁচে থাকে, উনাকেও আমরা এরকম জুতা নিক্ষেপ করে ঘৃণা প্রদর্শন করব। এবং এটি আমি বিশ্বাস করি সারা পৃথিবীতে সকল বাঙালি, এটা আওয়ামী লীগের বিষয় না, এটা বঙ্গবন্ধুর বিষয়। সকল বাংলাদেশি যারা বাংলাদেশকে ওন করে, জাতীয় পতাকাকে ওন করে, সংবিধানকে ওন করে, সম্মান করে, দেশকে ভালোবাসে, তারা প্রত্যেকেই এই কাজটি করবে। যে থিঙ্ক ট্যাঙ্কার যে গ্রুপটা আছে, যারা বাংলাদেশে যে গ্রুপটা কাজ করেছে আসলে বাংলাদেশের এই ক্ষমতা পরিবর্তনের চক্রান্তের সাথে, তো সেই থিঙ্ক ট্যাঙ্কার গ্রুপগুলোর সাথেও তার এক ধরনের ওঠা বসা সম্পর্ক রয়েছে। তো সেই জন্য আলী রিয়াজ সাহেব যে এই ঘটনার মধ্যে ঢুকে যাবেন কোনো না কোনো ভাবে, সেটি উনার ওই সভা সমিতি সেমিনার গুলোতে যেভাবে উনি আলোচনা করছিলেন সেটা দেখে তখন সন্দেহ হচ্ছিল, কিন্তু সংবিধান পরিবর্তনের জন্য উনি এসে হাজির হবেন সেটি ভাবিনি। আর একটি কথা হচ্ছে যে সংবিধান পরিবর্তনের আসলে উনি কে, এটা খুব সিম্পল কোয়েশ্চেন, যে উনি কে, উনি এসে বাংলাদেশের নাম পরিবর্তন করবে, উনাকে আমরা আসলে মানি না। সময় আসুক, দেখা যাবে, এর চেয়ে বেশি এখন বলা ঠিক। জনগণতন্ত্রীর বিষয়ে স্যার আপনি দুই একটা শব্দ বলে আমাদেরকে, আমরা বিদায় নিতে চাই। জি, জনগণতন্ত্রী বাংলাদেশ, যে বিষয়টি আপনার কেমন লেগেছে? আমাদের আলী রিয়াজ সাহেব তিনি প্রস্তাবনা দিয়েছেন। দেখুন, আলী রিয়াজ ওরফে বিজু আমাদের সতীর্থ বন্ধু, আমরা একসঙ্গে বেড়ে উঠেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেছি একই সময়, এবং তিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, সেই নির্বাচন আমরা প্রত্যক্ষ করেছি। তাকে বিভিন্ন অ্যাক্টিভিজমে আমরা পেয়েছি, দেখেছি। একত্রে সুন্দরবনের কাছাকাছি পরিভ্রমণেও গিয়েছি। এখন অনেক সময় মাঝরাতে তার সঙ্গে আলাপচারিতায় যুক্ত হয়েছি এবং তিনি যখন লন্ডনে, সেই সময় তার শয়ন কক্ষে পাশাপাশি শুয়ে আমরা নানান বিষয়ে আলাপ করেছি এবং তাকে পরামর্শ দিয়েছি যে আটলান্টিক অতিক্রম করে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর জন্য। তো সেই ব্যক্তিটি যখন একেবারে আমি বলবো অনুরোধে ঠেকে গিলে এরকমের কাজ করেন, তখন আসলে মেসমারাইজড হয়ে যেতে হয়। আপনার খেয়াল করে দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যার নাম প্রস্তাব করেছিলেন এই কাজ করবার জন্য, শাহদ্বীন মালিক,
তিনি যখন অপারগতা প্রকাশ করলেন বা অস্বীকৃতি জানালেন, তখন কোন প্রক্রিয়ায় কিভাবে আমার এই বন্ধুবর এই হারকুলিয়ান দায়িত্বটি বুঝে নিলেন বা বুঝে পেলেন আমি কিন্তু জানি না। আপনারা কতটা স্পষ্ট বিষয়টা নিয়ে সে ব্যাপারেও আমি সন্দেহ পোষণ করব। তো ফলে ক্লিয়ার আপনার দোষ আমি যদি দিতে হয় তাকে দেবো না, দেবো আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূসকে। তিনি কেন জাতির উদ্দেশ্যে আরেকটি ভাষণ না দিয়ে তাকে দায়িত্বটা দিলেন? উচিত ছিল যে জাতিকে জানিয়ে আপনার যিনি পরবর্তীতে ভিন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, একজন মার্কিন নাগরিককে আপনি যখন এইরকম একটি মৌলিক দায়িত্ব প্রদান করলেন, তখন লোকজন কথা বলবেই, আজ হোক কাল হোক ভবিষ্যতে এটি একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে স্থায়ীভাবে, এটা কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। ধন্যবাদ। একটু আমি পুলিশের পোশাক সম্পর্কে, পুলিশের পোশাক বা র্যাবের পোশাক, আনসারের পোশাক স্যার আপনার কেমন লাগছে? আপনার দর্শকদের মতামত পেয়েছি, বিভিন্ন ধরনের পজিটিভ নেগেটিভ, নেগেটিভের পাল্লাই ভারী। আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, পুলিশের যে হিউম্যান রাইটস ম্যানুয়াল, এটা একজন কো অথর আমি,